নমস্কার, সোম্যাটিক হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সুপ্রতিম। আজ খুব রেলিভেন্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো HMP ভাইরাস। গোটা বিশ্বে এই ভাইরাসটা ছড়িয়ে না পড়লেও এর আতঙ্ক মোটামুটিভাবে অনেক দেশকেই গ্রাস করেছে। যেমন ধরুন, আমাদের ইন্ডিয়ান মিডিয়াগুলো এমনভাবে প্রচার করছে যেন সেই পূর্বের কোভিড-19 পরিস্থিতি আবার ফিরে আসবে, আবার সেই লকডাউনের পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আমার মনে হয় এই ভাইরাসটা সম্বন্ধে মানুষের একটু জানা উচিত, মানুষের একটু সচেতন হওয়া উচিত। কারণ কোভিড-19 থেকে আমরা অনেকটাই শিক্ষা নিয়েছি। প্যান্ডেমিক পরিস্থিতি তো ছিলই, তার সঙ্গে সঙ্গে যেটা ছিল, অনেক পরিমাণে গুজব ছিল। এর ফলে বহু মানুষ আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। বহু মানুষের বিভিন্ন রকমভাবে ক্ষতি হয়েছে। তো সেই পরিস্থিতি যাতে না আসে, বা এলেও যাতে আমরা সেটাকে সহজে কাটিয়ে উঠতে পারি, সেই জন্য মানুষের সচেতনতা দরকার এবং এই ভাইরাসটা সম্বন্ধে কিছুটা জেনে রাখা দরকার। আজকে এই HMP ভাইরাস নিয়েই আমরা খুব ছোট্ট একটা আলোচনা করব। প্রথমে বলে রাখি, HMP ভাইরাসের পুরো নাম হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। এইটা একটা RNA ভাইরাস। নামটা শুনে বুঝতে পারছেন, মেটানিউমো অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম, আমাদের যে শ্বাসনালীর এবং লাংস, ফুসফুস, এগুলোকেই সাধারণত আক্রমণ করে। এইটা প্যারামিক্সোভিরিডি ফ্যামিলির একটা ভাইরাস। এই প্যারামিক্সোভিরিডির আরও অনেকগুলো ভাইরাস রয়েছে। খুব কমন আর একটা ভাইরাসের নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং RSV ভাইরাস বলে আর একটা ভাইরাস আছে, সেটাও প্যারামিক্সোভিরিডির ফ্যামিলি অন্তর্গত। RSVর পুরো নাম হচ্ছে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। এবার আসি ট্রান্সমিশন, কীভাবে এটা ছড়ায়। সাধারণত ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে, অর্থাৎ হাঁচি, কাশি, এর মাধ্যমে ছড়ায়। কন্ট্যাক্টেও ছড়াতে পারে, বডি টু বডি কন্ট্যাক্টে ছড়াতে পারে, হ্যান্ড টু ফেস, হ্যান্ড টু হ্যান্ড কন্ট্যাক্টে ছড়াতে পারে। এবার হচ্ছে এপিডেমিওলজি, অর্থাৎ কখন হয় এবং কাদের হয়। এটা সাধারণত উইন্টারের লাস্টে, শীতকালের শেষের দিকে এবং স্প্রিংয়ে সাধারণত এটা প্রকোপ দেখা যায়। 5 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে, 5 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এবং এল্ডারলি পার্সনদের ক্ষেত্রে এটা সাধারণত বেশি হয়। এবং যারা ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট, অর্থাৎ যাদের ইমিউনিটি লেভেল, রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে, তাদের ক্ষেত্রে এই রোগটা অনেক সময় দেখা যায়। যেমন সুগারের পেশেন্ট, HIV পেশেন্ট, বা যারা অনেক দিন ধরে ইমিউনোসাপ্রেসিভ কোনো ড্রাগ খেয়ে আসছেন, তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি দেখা যায়। সিমটমস কী, লক্ষণগুলো কী কী? প্রথম কথা হচ্ছে, এই HMP ভাইরাসের লক্ষণটা একেবারে সাধারণ সর্দি কাশির মতোই হয়। অর্থাৎ সর্দি, কাশি, হাঁচি, জ্বর, গা ব্যথা, এই সিমটমসগুলোই কমন সিমটমস। এর সঙ্গে সঙ্গে যেটা হয়, হালকা শ্বাসকষ্ট হয় এবং খুব বেশি হলে শ্বাসকষ্টের পরিমাণটা বাড়তে পারে। সাধারণত হসপিটালাইজেশনের দরকার পড়ে না। যদি শ্বাসকষ্টের পরিমাণ বাড়তে থাকে, তবেই সাধারণত হসপিটালাইজেশন করা হয়। ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টটা হচ্ছে এর স্পেসিফিক কোনো অ্যান্টিভাইরাল মেডিসিন
নেই, অথবা এর বিরুদ্ধে কোনো ভ্যাকসিনও তৈরি হয়নি। এটার ট্রিটমেন্টটা হচ্ছে কিছু জ্বর কমানোর মেডিসিন, তার সঙ্গে ম্যানেজমেন্টটা হচ্ছে কি, যদি অক্সিজেন লেভেলটা কম থাকে তাহলে অক্সিজেন দাও, এবং ডিহাইড্রেশন যদি হয়ে থাকে, অর্থাৎ শরীরে জল যদি কমে থাকে, তাহলে স্যালাইনের ব্যবস্থা করো, ওআরএসের ব্যবস্থা করো। এটাই হচ্ছে এর ট্রিটমেন্ট। প্রিভেনশনটা কি, কীভাবে আমরা এটাকে রোধ করতে পারবো? ঠিক কোভিড-19 যেরকম হয়েছিল, মাস্ক ইউজ করো, সোশ্যাল ডিস্টেন্স কিছুটা হলেও মেনটেন করো, গ্যাদারিংটা কমানোর চেষ্টা করো, আর হ্যান্ড টু হ্যান্ড কন্ট্যাক্টটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। এগুলোই হচ্ছে এর প্রিভেনশন। এবার গোটা পৃথিবীতে এই ভাইরাসটা কতটা ছড়িয়েছে, কতজন আক্রান্ত হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত বলে রাখি, এই ভাইরাসটা নতুন কোনো ভাইরাস নয়। এটা 2001 সালে প্রথম দেখা গিয়েছিল। সুতরাং প্রায় 24 বছর আগে এই ভাইরাসটা প্রথম লক্ষ্য করা গেছিল, এবং মাঝে মাঝে এই ভাইরাসটা কিছু না কিছু লোককে আক্রমণ করে। যেমন 2018 সালে মোটামুটি গোটা বিশ্বে 11.1 মিলিয়ন, অর্থাৎ 1,11,00,000 লোক আক্রান্ত হয়েছিল। তার মধ্যে 5,02,000 লোককে হসপিটালাইজেশন করতে হয়েছিল, এবং প্রায় 1,13,000 লোক এতে মারা গেছিল। এটা 2018 সালের ডাটা। রিসেন্ট যে আমরা ডাটা পেয়েছি 2024 ডিসেম্বরের 16 থেকে 22 অবধি, চায়নাতে এই ভাইরাসে আক্রান্ত মোট সংখ্যা কতটা পরিষ্কারভাবে জানা যায়নি। মোটামুটি একটা ডাটা হলো যতগুলো লোক আক্রান্ত হয়েছে তার প্রায় 5.4% এর সিমটমটা তুলনামূলক কিছুটা হলেও বেশি, এরাকে হসপিটালাইজেশন করতে হয়েছে। মালয়েশিয়াতে কিছুটা ছড়িয়েছে। বর্তমানে প্রায় এখন টিল ডেট ওই 400 জনের আশেপাশে আক্রান্ত হয়েছে। ইন্ডিয়াতে আজকের দিন পর্যন্ত 2 থেকে 3 জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে বেঙ্গালুরুতে প্রায় 8 মাসের একটা বাচ্চা, কলকাতায় 5 মাসের একটা বাচ্চা, এবং শোনা গেছে গুজরাটে একজন আক্রান্ত হয়েছে। ব্যাস, টোটাল 3 জন। এবং এদের কিন্তু কোনো ট্রাভেলিং হিস্ট্রি ছিল না। চায়না থেকে এরা কেউ ট্রাভেল করে আসেনি, বা মালয়েশিয়া থেকে ট্রাভেল করে আসেনি, যে দুটো কান্ট্রিতে এটা দেখা গেছে। এটা একটা পজিটিভ পয়েন্ট। এখন ইন্ডিয়া গভর্নমেন্ট কি মেজার নিয়েছে? ইন্ডিয়া গভর্নমেন্ট একটা জয়েন্ট মনিটরিং কমিটি তৈরি করেছে, যেখানে হুয়ের লোকজন আছে, অ্যান্ড ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের লোকজন আছে, আর ন্যাশনাল ডিজিজ কন্ট্রোলের লোকজন রয়েছে। এরা টোটাল ব্যাপারটাকে পুরোপুরি মনিটরিং করছেন। ল্যাবরেটরির সংখ্যা বাড়ানো হয়েছে। কোভিড-19 পর থেকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই বেড়েছে, ল্যাবরেটরির সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে করে যদি কোনো সমস্যা আসে তবে ইন্ডিয়া গভর্নমেন্ট যাতে সহজে এর মোকাবিলা করতে পারে। এখন বলি, এটা কোভিড-19 পরিস্থিতির দিকে যাওয়ার সম্ভাবনা কম কেন? প্রথম কথা, কোভিড-19 পর থেকে আমাদের রেসপিরেটরি ডিজিজকে ট্যাকল করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা অনেকটা পরিমাণেই বেড়েছে। ডিজিজ ডায়াগনোসিস করার জন্য যে কিটগুলো দরকার, সেটা কোভিড-19 সময় যেমন
খুব কম পাওয়া যেত বা খুব কম আমরা হাতে পেতাম, এখন সেই সংখ্যা অনেক বেড়েছে। আরটিপিসিআর টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এগুলো খুব সহজেই এই কিটগুলো এখন পাওয়া যায় এবং তার সংখ্যাও প্রচুর পরিমাণে বেড়েছে। সুতরাং ডিজিজ ডায়াগনোসিস করাটা এখন আগের থেকে অনেকটাই সহজ। আর 3 নম্বর হচ্ছে, যেটা সব থেকে যেটা বড় কথা, সেটা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা অনেকটা বেড়েছে। কোনো গভর্নমেন্টই চাইবে না যে লকডাউন পরিস্থিতি ফিরে আসুক। এর কারণ হচ্ছে ইকোনমিক্যাল কজ একটা বড় কারণ। কোভিড-19 পর যেভাবে গোটা বিশ্বের ইকোনমিটা ধসের মুখে পড়েছে, নেক্সট যদি আরেকটা সিচুয়েশন এরকম আসে, তাহলে মানুষের দুঃখের আর সীমা থাকবে না। সুতরাং কোনো গভর্নমেন্টই চাইবে না যে একেবারে লকডাউন পরিস্থিতি তৈরি হোক। সর্বতোভাবে চেষ্টা করবে যাতে করে যে কোনো রকমভাবে, যদি কোনো পরিস্থিতি আসে, আসার সম্ভাবনা খুব কম, যদি আসে তাহলে এই পরিস্থিতির মোকাবিলা করতে। সুতরাং প্যানিক হওয়ার কিছু নেই বা প্যানিক ছড়ানোর কিছু নেই। আপনারা এবং আপনাদের চারপাশে সকলেই সচেতন থাকার চেষ্টা করবেন এবং প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে যদি এই রোগটা ছড়ায় তাহলে তার মাত্রা যেন অতিরিক্ত না হয়। এই বলে আজকের প্রতিবেদনটি শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।